তো এবারে চলো আজকে আমরা দেখি যে সংখ্যাগত ধর্ম, যে চারটা সংখ্যাগত ধর্ম পড়েছিলাম, আজকে আমরা 2 নম্বর সংখ্যাগত ধর্ম পড়ব। সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তো প্রথমে আমরা দেখছি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এই স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তরল যখন ফুটতে শুরু করবে সেই উষ্ণতাটাকেই বলবো আমরা ওই তরলের স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্কের উন্নয়ন এইটা পড়ার আগে আমরা জানলাম স্ফুটনাঙ্ক কি। তো স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তরল পদার্থ যে উষ্ণতায় ফুটতে শুরু করবে। কখন ফুটতে শুরু করবে? যখন ওই তরলের বাষ্পচাপ অ্যাটমসফেরিক বাষ্পচাপের সঙ্গে সমান হবে, বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, তখনই তরলটি ফুটতে শুরু করবে। এবারে যদি আমরা বিশুদ্ধ দ্রাবক নিই, আমি ধরলাম সাপোজ জল নেওয়া হলো, জলটা সাধারণ উষ্ণতায় একটা বাষ্পচাপ আছে, তাকে যখনই আমরা উত্তপ্ত করছি, উত্তপ্ত করতে করতে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছাবো, তখন ওই জলের বাষ্পচাপ আমাদের পরিবেশের যে বাষ্পচাপ আছে তার সঙ্গে যখন সমান হয়ে যাবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমান হয়ে যায়। কি সমান হয়? তরলের বাষ্পচাপ এবং আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, আমাদের অ্যাটমসফেরিক প্রেসার সমান হয়ে যায়। যখনই সমান হয়ে যায় তখনই তরলটা ফুটতে শুরু করে। এবারে ওই জলে যদি আমি সামান্য অনুদ্বয় তড়িৎ বিশ্লেষ্য দ্রাবক যোগ করি, তাহলে আমরা দেখেছি অনুদ্বয় দ্রাবক যোগ করার ফলে তরলের বাষ্পচাপ কমে যায়। এবারে ওই তরলটাকে অর্থাৎ দ্রবণটাকে যখন আমি কি করব, ফোটাতে শুরু করব, অর্থাৎ আমি যখন তাকে ওর বাষ্পচাপটাকে যখন পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান করতে চাইব, তখন আমাকে কি করতে হবে? তাপমাত্রা বাড়াতে হবে। যখনই আমি দ্রবণ তৈরি করেছি, তরলের বাষ্পচাপ এমনিতেই কমে গেছে, ফলে পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান করতে গেলে আমাকে আরো বেশি পরিমাণ হিট দিতে হবে, আমাকে বেশি পরিমাণে তাপ দিতে হবে, ফলে স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে। এই কারণের জন্যই তরলের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। আমি আবার রিপিট করে দিচ্ছি, একটা তরল তখনই ফুটতে শুরু করবে যখন তরলের বাষ্পচাপ প্রকৃতির বাষ্পচাপের সঙ্গে সমান হবে, পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান হবে। যখনই আমি বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণ নিচ্ছি, সেই দ্রবণে বাষ্পচাপ কি হয়েছে? কম হয়ে গেছে অনুদ্বয় দ্রাবক থাকার জন্য। তাই পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান করতে গেলে আমাকে আরো বেশি পরিমাণে তাপ দিতে হবে, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাকে আমরা গ্রাফিক্যালি একটু রিপ্রেজেন্ট করতে পারি। দেখো গ্রাফটা আমরা এখানে বাষ্পচাপ বনাম উষ্ণতা যে লেখচিত্র এঁকেছি, তাতে এদিকে উষ্ণতা প্লট করা হচ্ছে, এদিকে বাষ্পচাপ প্লট করা হচ্ছে। এবারে দ্রাবকের বাষ্পচাপ বেশি না দ্রবণের বাষ্পচাপ বেশি? আমরা জানি সর্বদা দ্রাবকের বাষ্পচাপই বেশি হয়। যখনই আমরা অনুদ্বয় অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক যোগ করে দ্রবণ তৈরি করি, তখন তার বাষ্পচাপ কম। এই জন্য দ্রাবকের বাষ্পচাপ যেহেতু বেশি, তাই উপরের লাইনটা দ্রাবকের এবং নিচের লাইনটা দ্রবণের। এই যে দ্রাবকটা দেখো, উষ্ণতা যখনই আমি বৃদ্ধি করছি আস্তে 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 আস্তে, তখন এর বাষ্পচাপ কি হচ্ছে? বাড়ছে। বাড়তে বাড়তে এমন একটা পয়েন্ট আসলো যে পয়েন্টটাতে পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান হলো। তাহলে এই পয়েন্টটাই কি হবে? দ্রাবক ফুটতে শুরু করবে। তাহলে এই পয়েন্টটাতে দ্রাবক ফুটতে শুরু করবে। এবারে যখন আমার টিভি উষ্ণতা, সেটাকে নোটেট করলাম, তাহলে দ্রাবকের স্ফুটনাঙ্ক কত হলো? টিভি। এবারে এই উষ্ণতায় দেখো দ্রবণের বাষ্পচাপ এখানে, ফলে সে ফুটবে না। তাকে ফুটাতে গেলে আরো হিট করতে হবে। হিট করতে গেলে করতে 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 বাষ্পচাপ এইখানে আসবে। যখন এইখানে পৌঁছাবে তখন পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান হবে এবং তখন কি হবে? দ্রবণটাও ফুটতে শুরু করবে। তাহলে দ্রবণটাকে ফুটতে গেলে টিভি থেকে কত ডিগ্রি উষ্ণতা বাড়াতে হচ্ছে? টিভি ড্যাশ বা টিভি প্রাইম। তাহলে এই যে টিভি ড্যাশ, এই উষ্ণতা এটা কি করতে হয়েছে? বাড়াতে হয়েছে, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে। ব্যাপার বোঝা গেছে? তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক কত?
আমরা দেখতেই পাচ্ছি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিবি। যখন আমি দ্রবণ নিয়ে নিয়েছি স্ফুটনাঙ্ক কত হয়েছে, দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি ড্যাশ। তাহলে কোনটা বেশি? আমরা জানি টিবি ড্যাশ বেশি, গ্রাফ থেকে দেখতেই পাচ্ছি। তাহলে টিবি ড্যাশ গ্রেটার দেন টিবি। তাহলে কি হয়েছে, আমার স্ফুটনাঙ্ক বেড়েছে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কতটা হয়েছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন টিবি ড্যাশ মাইনাস টিবি। ঠিক, এই টিবি ড্যাশ মাইনাস টিবি কে আমরা ডেল টিবি দ্বারা সূচিত করে থাকি। এই গেল আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র আছে। রাউল্টের সূত্রটা কি? রাউল্টের সূত্রটা বলেছে যে আমরা যখন কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণ প্রস্তুত করব, তখন যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে, অর্থাৎ যে ডেল টিবি আমরা পাচ্ছি, সেই স্ফুটনাঙ্কের উন্নয়নটা ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সহিত সমানুপাতিক, অর্থাৎ ডেল টিবি ভেরিয়েস এম। কার সঙ্গে সমানুপাতিক? মোলাল গাঢ়ত্বের সহিত সমানুপাতিক। এটাকে বলা হচ্ছে মোলাল কনসেন্ট্রেশন। তাহলে আমরা এই সমানুপাতি চিহ্নটাকে যদি তুলি, তাহলে হবে ডেল টিবি সমান কেবি ইন্টু এম। ডেল টিবি সমান কেবি ইন্টু এম। এম একটা সমানুপাতিক ধ্রুবক। তো এই কেবি কে আমরা বলে থাকি স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়ন করছি, তাই এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, বা ইংরেজিতে বলে ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট, বা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকও বলা হয়। তাহলে কেবি হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। এই হলো আমার স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের প্রথম সূত্র। সূত্রটা হলো যে একটা অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন, সেটা কার সঙ্গে সমানুপাতিক? ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সহিত সমানুপাতিক, অর্থাৎ ডেল টিবি সমান কেভি ইন্টু এম। ডেল টিবি সমান কেভি ইন্টু এম। এই গেল স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। এবারে এই যে রাউল্টের সূত্র পেলাম, এখানে একটা নতুন টার্ম পেয়েছি, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা কেবি, বা যাকে আমরা বলি ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে ডেল টিবি সমান কেবি ইন্টু এম। তো প্রথমে আসি কেবিটা কি। কেবি দেখো, এখানে এই যে সমীকরণ আমরা পেয়েছি, এই সমীকরণে যদি আমি m ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমরা পাবো কি ডেল টিবি ইকুয়াল টু কেবি। ঠিক, তো m ইকুয়াল টু 1 মানে মোলাল গাঢ়ত্ব 1 মানে মোলালিটি 1। অর্থাৎ কোন দ্রবণ যখন আমরা প্রস্তুত করছি, একটা বিশুদ্ধ দ্রাবকের সাথে অনুদ্বায়ী দ্রাবক যখন মিশিয়ে দ্রবণ প্রস্তুত করছি, সেই দ্রবণের মোলাল গাঢ়ত্ব যদি 1 হয়, তাহলে ওই দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে, সেটা কেবি এর সঙ্গে সমান। মোলাল গাঢ়ত্ব 1 কথাটার অর্থ কি আমরা সবাই জানি। মোলাল গাঢ়ত্ব 1 মানে কথাটার অর্থ হলো 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকবে। এক 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে কথাটার অর্থ হলো 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে। কি রকম দ্রাবক? অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য। অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে, সেটা কি হবে? কেবি এর সঙ্গে সমান হবে। এরকম ভাবে কোশ্চেন আসতে পারে তোমাদের। ধরো জলের কেবি এর মান 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স। আমরা দেখবো ইউনিটটা এক্ষুনি। কেলভিন কেজি মোল ইনভার্স, এই কথাটার অর্থ কি? তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে 1000 গ্রাম দ্রাবক না বলে, যেহেতু জল বলেছি আমি, জলের কেবি এর মান, জলের কেবির কথা যেহেতু আমি বলেছি, তাহলে 1000 গ্রাম জলে 1 মোল অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক যোগ করলে
ওই দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে তার মান 0.515 কেলভিন। তো এই যে কেবি আমরা দেখলাম, এই কেবি এর একক কি হবে? দেখো আমরা পেয়েছি ডেল টিভি সমান কেবি ইন্টু এম, তাহলে কেবি সমান আমরা লিখতে পারবো ডেল টিভি বাই এম। ডেল টিভি মানে উষ্ণতা, উষ্ণতার একক হচ্ছে কেলভিন ডিভাইড বাই মোলারিটি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কেলভিন পার মোলারিটি, বা এভাবে লিখতে পারি মোলারিটি মানে কি হয় মোল পার কেজি, তার মানে এটাকে আমরা ভেঙে লিখলে হবে কেলভিন কেজি মোল ইনভার্স। এটি হচ্ছে কেবি এর একক। এবার দেখি কেবি এর মান কিসের উপর নির্ভর করে। কেবি কিসের প্রকৃতি? কেবিটা দেখো জলের কেবি এর মান, মানে কেবিটা দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে। কিরকম ভাবে? আমাদের এই ডেরিভেশনটা নেই সিলেবাসে, তো এক্সপ্রেশনটা শুধু আছে, কিভাবে এসছে সেটা নেই। তো কেবি সমান হচ্ছে আর টি বি স্কয়ার বাই 1000 ইন্টু এলভি। এবারে আসি আর কি। আর হচ্ছে কেবিতে তোমরা জানো ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুব, টিবি হচ্ছে যে দ্রাবকটা আমি নিয়েছি সেই দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এলভি মানে যে দ্রাবক নিয়েছি তার লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অর্থাৎ বাষ্পীভবনের লিনতাপ গ্রাম এককে, প্রতি গ্রাম এককে। তাহলে আমি একবার লিখে দিচ্ছি, এলভি মানে হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন বা বাষ্পীভবনের লিনতাপ, লিনতাপ কি এককে? প্রতি গ্রাম এক। তাহলে দেখো এখানে কেবি এর মানটা কিসের উপর নির্ভর করছে? এটাও কি টিবিটা হচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্ক, তাহলে কেবি এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের উপর নির্ভর করে না। আমি কি দ্রাব যোগ করেছি তার উপর কেবি এর ভ্যালু ডিপেন্ড করে না। স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রাবের উপর নির্ভর করে, কিন্তু কেবি এর মানটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। ব্যাপার বোঝা গেছে? এই গেল কেবি অর্থাৎ ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট। এবারে রাউল্ডের তাহলে আমরা প্রথম সূত্র পড়েছি যে একটি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন তার মোলাল গাঢ়ত্বের সহিত সমানুপাতে পরিবর্তিত হয়। এবারে দ্বিতীয় সূত্রে আসে। দ্বিতীয় সূত্রটা এরকম ভাবে আমরা বোঝার চেষ্টা করি যে দুটো পাত্র নিলাম, এই দুটো পাত্রে সমপরিমাণ দ্রাবক নিয়েছি। ধরো এখানে 100 গ্রাম জল, এখানেও ধরো আমার 100 গ্রাম জল, দুটো ক্ষেত্রেই 100 গ্রাম জল নিয়েছি। এখানে দ্রাব নিয়েছি গ্লুকোজ, কত? 1 মোল গ্লুকোজ। এখানে ধরো দ্রাব নিয়েছি 1 মোল ইউরিয়া। তাহলে দুটো ভিন্ন পাত্র নেওয়া হয়েছে, দুটো ভিন্ন পাত্রে একই দ্রাবকের সমপরিমাণ নেওয়া হয়েছে। সমপরিমাণ নিয়ে দুটি ভিন্ন ভিন্ন দ্রাবের সমমোল পরিমাণ যোগ করা হয়েছে। উভয় ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হবে? স্ফুটনাঙ্কের উন্নয়ন উভয় ক্ষেত্রে একই হয়। তার কারণ স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম, যেহেতু সংখ্যাগত ধর্ম তাই দ্রাবের কণা সংখ্যা বা মোল সংখ্যার উপর ডিপেন্ড করবে, আমি কি দ্রাব যোগ করেছি তার উপর ডিপেন্ড করবে না। তাহলে এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্ডের দ্বিতীয় সূত্র। অর্থাৎ দুটি ভিন্ন পাত্রে কি করা হয়েছে? একই দ্রাবকের সমপরিমাণ নিয়ে দুটি ভিন্ন ভিন্ন দ্রাবের সমমোল যোগ করার পর দেখা যাবে উভয় ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই। এখান থেকে আমরা বলতে পারি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। কোন কোন ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন প্রযোজ্য আমরা প্রথমেই পড়েছিলাম যে রাউল্ডের সূত্র মেনে চলার শর্ত। ঠিক একই রকম ভাবে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন সেটা মেনে চলার শর্তগুলো কি কি? এক নম্বর হচ্ছে দ্রবণটা কেমন হতে হবে? লঘু। 2 নম্বর, যে দ্রবণ নিয়েছি তাতে যে দ্রাব আছে সেই দ্রাব অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হতে হবে।
তবে গিয়ে আমার স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এই যে সংখ্যাগত ধর্মটা প্রযোজ্য হবে। তাহলে প্রযোজ্যতা আমরা যদি লিখি, কি কি প্রযোজ্যতা, কি কি ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন প্রযোজ্য হবে। 1 নম্বর, দ্রবণটি লঘু হতে হবে। 2 নম্বর, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য। পদার্থের দ্রবণ হতে হবে। 3 নম্বর, আমরা আরেকটা পয়েন্ট পেয়েছিলাম, যখন দ্রবণকে হিমাঙ্কে আনবো তখন সেই দ্রবণ থেকে যখন হিমাঙ্কে আসবে, হিমাঙ্কে আসার পর বিশুদ্ধ দ্রাবক দ্রবণ থেকে সেপারেট হয়ে যাবে, অর্থাৎ কঠিন আকারে জমে যাবে, তার মধ্যে কোনো দ্রাবক পদার্থ উপস্থিত থাকবে না। এইরকম দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন প্রযোজ্য হবে। এবারে স্ফুটনাঙ্কের উন্নয়ন থেকে আমরা কিভাবে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারব। আমরা আগে আরেকটি সংখ্যাগত ধর্ম দেখেছিলাম যে আরএলভিপি বা রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকেও আমরা কি করেছিলাম, দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পেরেছিলাম। এখানেও আমরা দেখব কিভাবে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করা যায়। দেখো, আমরা জানি রাউল্টের সূত্র থেকে পেয়েছি ডেল টিভি সমান কেবি ইন্টু এম। এম মানে আমরা সবাই জানি, জেনে গেছি, এম মানে হচ্ছে মোলালিটি। মোলালিটি মানে কি? মোলালিটি মানে আমরা লিখি এরকম ভাবে যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকবে, যত মোল দ্রবীভূত থাকবে, হয়েছে? তো যে দ্রবণ নিয়েছি, ধরো যে দ্রবণ নিয়েছি সেই দ্রবণে W1 গ্রাম দ্রবণ আছে, W1 গ্রাম দ্রবণ আছে, ওই দ্রবণে দ্রাবক আছে W2, তাহলে দ্রাবক কত আছে? W1 মাইনাস W2, তাহলে এত গ্রাম দ্রাবকে দ্রাবক আছে কত? W2 গ্রাম, তার মানে W2 বাই M মোল, W2 বাই M মোল, এত গ্রাম দ্রাবকে দ্রাবক আছে এত মোল, তাহলে 1000 গ্রাম দ্রাবকে কত থাকবে? 1000 গ্রাম দ্রাবকে আছে W2 বাই M ইন্টু 1000 ইন্টু W1 মাইনাস W2। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেল টিভি, এটাই তো মোলালিটি, 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক আছে, তাহলে ডেল টিভি সমান আমরা লিখতে পারি কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইড বাই M ইন্টু W1 মাইনাস। এভাবেই আমরা কি করতে পারবো, এখানে আমরা এই M এর ভ্যালু অর্থাৎ দ্রাবের আণবিক ওজন বের করতে পারবো যদি বাকি টার্মগুলো আমার কাছে জানা থাকে। এভাবে আমরা দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারবো। এবারে চলো দেখা যাক নিউমেরিক্যাল প্রবলেম। 0.3 গ্রাম ইউরিয়াকে, যার আণবিক ভর 60, 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? জলের কেবি দেওয়া আছে। তো আমাকে বের করতে বলেছে দ্রবণের স্ফুটনাঙ্ক। দেওয়া আছে কি? জল, তাহলে জলের স্ফুটনাঙ্ক আমরা জানি, ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 যুক্ত 100 373 ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা জানি ডেল টিভি সমান কেবি ইন্টু এম। যদি ডেল টিভির মান বের করতে পারি তাহলে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক পেয়ে যাব। দেখো, কেবির মান দেওয়া আছে, বসিয়ে দিতে পারবো। এম এর মানটা আমাকে বের করে নিতে হবে। এম কি? মোলালিটি, মানে 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে। তো এখানে দ্রাবক কত আছে? 50 গ্রাম, তাহলে 50 গ্রাম জলে দ্রাবক কত আছে? 0.3 গ্রাম। কত মোল দ্রাবক আছে? 0.3 ডিভাইড বাই 60। তাহলে প্রথমে আমি বলে রাখি যে
ইউরিয়া এর মোল সংখ্যা, পদার্থের পরিমাণ বা আণবিক ওজন কত পরিমাণ 0.3 ডিভাইড বাই 60 এত মোল। কত গ্রাম দ্রাবকে আছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম লিখতে পারি এরকম, জলে ইউরিয়া আছে কত 0.3 বাই 60 মোল উপস্থিত আছে। মোলারিটি মানে 1000 গ্রাম দ্রাবক, তাহলে 1000 গ্রাম জলে কত থাকবে 0.3 ডিভাইড বাই 60 ইন্টু 1/50, এটাই হবে তার মোলারিটি। তাহলে এম বেরিয়ে যাবে। তাহলে আমরা ডেল টিভি সমান জানি কি কেবি ইন্টু এম, কেবির ভ্যালু কত, কেবির ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে 0.52, বুঝতে পারলেন, ইন্টু এম এর ভ্যালু কত 0.3 ইন্টু 1000 বাই 60 ইন্টু 50 হলো। তাহলে ডেল ডিবি সমান আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারব। 0 0 কাটলো, আচ্ছা 5 ইকুয়াল টু 6 12 31 পয়েন্ট ডিভাইড বাই 6 equal to 0.6 এরকম কাছাকাছি আসবে 0.53। তাহলে ডেল টিভি সমান আমরা জানি টিভি ড্যাশ মানে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক ইকুয়াল টু 0.53 হলো। তাহলে টিভি ড্যাশ সমান কত হবে 0.53 প্লাস টিভি, টিভিটা কত জলের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে যোগ করে দিব, দিলেই আমার কি পেয়ে যাব দ্রবণের স্ফুটনাঙ্ক পেয়ে যাব। ও সরি একটু প্রবলেম হয়ে গেছে এখানে, 0.052 হবে, তাহলে এখানে হবে 0.052 প্লাস এটাই হবে আমার টিভি ড্যাশ অর্থাৎ দ্রবণের